প্রবাস লাইফটা আসলে কাজের জন্য। এখানে কাজ ছাড়া কোনো কথা নেই। আপনি যতই আপনার ভালো লাগা, মন্দ লাগা সবকিছুর মধ্যেই আপনার কাজ করতেই হবে। তো আমি প্রতিদিনে আমার কাজকর্ম নিয়ে ভিডিও বানিয়ে থাকি। তো আজকের ভিডিও সেরকমই একটি ভিডিও। আমি কি রান্না করলাম আর কি কাজ করলাম। তো সবকিছু মিলিয়ে থাকছে আজকের ব্লগ। তো আপনারা অবশ্যই দেখতে থাকুন আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। দেখি মানে কাজের কোনো শেষ নাই। কাজ একটা শেষ করে আরেকটা হয়। সকাল থেকে অনেক কাজ করে রুমে গিয়ে এখন রেস্টে ছিলাম। এখন রুম থেকে বের হইলাম। এখন ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন আমি কি করি। এই যে গতকাল বিকেলবেলায় এই যে সব কাপড় চোপড় এগুলা ধুইছি, ধুয়ে রোদে দিয়ে রাখছিলাম। এখন এগুলা উঠাইয়া তারপরে দেখাই আরো। এই যে আবার এক ঝুড়ি, তো এই এক ঝুড়ি কাপড় ওগুলো আবার এখন ধুইতে হবে। জমায় রাখলেই ঝামেলা, মনে করেন আজকে জমাবো, কালকে মনে করেন 2 ঝুড়ি হয়ে যাবে। এত কাপড় চোপড় যে কেমনে পরে আল্লাহ জানে, এটা শুধু আমারটা। তো এখন মেশিনে কাপড় দিয়া তারপরে রান্নাঘরে যাব রান্না বান্না করতে। প্রতিদিন 2বার করে কাপড় চোপড় ধুইতে হয়, তারপরেও শেষ হয় না, এমন একটা অবস্থা। পানি ছাইরা দিলাম। এখানে আমি কাপড় যে সব ঝুড়িতে রাখা আছে, আর এইদিকে আমি মেশিনে হচ্ছে পানি ছেড়ে পাউডারও দিয়ে দিছি। এখন এই কাপড়গুলো হচ্ছে কালার বাই কালার আলাদা করতে হবে। সাদা কালার আলাদা, কালোটা আলাদা, আর কালারফুল যেটা সেটা আলাদা। প্রতিটা কালার আলাদা করতে হবে, নইলে একসাথে সব যদি মেশিনে দেই তাহলে হচ্ছে একটা থেকে আরেকটা রং উঠতে পারে। এই জন্য আলাদা আলাদা কালার করে দিতে হয়। আর সাদা কাপড়ের হচ্ছে সাদা মানে মেডিসিন আছে, ওই মেডিসিন দিয়ে ধুইলে আর কি যত দাগ আছে এগুলো চলে যায়। এই জন্য সাদা কাপড়ের সাথে অন্য কোনো কালার দিয়ে হচ্ছে ধুই না। তারপরে হচ্ছে এই তো মেশিনে কাপড় দিয়ে দিলাম, মেশিনও স্টার্ট করে দিছে, এখন কাপড় ধোয়া হইতেছে। কাপড়গুলো মেশিনে দিয়ে তারপর ভাবলাম যে এগুলা গতকালকে বিকালে এখানে ধুয়েছিলাম এগুলো একটু উঠায় রাখি ঝুড়িতে, নইলে আবার ওইগুলা ধোয়া হয়ে গেলে আবার তারের মধ্যে এগুলো মেলতে হবে। তো এই জন্য এই ফাঁকে আমি ওইগুলাও ধোয়া হইতেছে আর এগুলো উঠায় নিতেছি। আগে ক্লিপগুলারে সরাই নিতেছিলাম, তারপরে হচ্ছে কাপড়গুলো এগুলো সব আয়রন করতে হবে। আমার অনেক কাপড় আয়রন করা বাকি আছে, এগুলো সব মাদ্রাসার কাপড় চোপড়। আমি যখন দেশে 2 মাস আগে ছুটিতে গেলাম তখন যাওয়ার আগে আমি সব কিছু ধুয়ে আয়রন করে রেখে গেছিলাম হ্যাঙ্গারে বাজায়া। তো এগুলা হচ্ছে হ্যাঙ্গারে বাজানো ছিল, আবার আসার পরে নতুন করে আবার এগুলো বের করে দিছে। তাদের কাছে নাকি ময়লা হয়ে গেছে এগুলা 2 মাস ঝুলাই রাখা। তো 2 মাস ঝুলাই রাখবি ভালো কথা, তাহলে আমি যখন গেলাম তখনই আমারে বলতি যে এগুলো আয়রন করা লাগবে না, এভাবে ব্যাগে ভরে রেখা যা, পরে আইয়া আবার ধুইয়া আয়রন করিস। আমি ডাবল ডাবল কষ্ট করলাম আর কি। একবার ধুইয়া আয়রন করে চলে গেছি, আবার হচ্ছে আইসা আবার এগুলো ধুইলাম, এখন আয়রন করলাম। এখন আমার ম্যাডাম আবার বলছে কি যে তুই হচ্ছে প্রতিদিন, ম্যাডাম আমাকে বলতেছিল যে ঝুড়িতে এগুলো সব দিয়া বলতেছে যে কুল্লু গাছালি আসর বাদেন সই সই কুই, মানে হইলো মানে বিকালবেলা ধুইতে কইলো আর প্রতিদিন অল্প অল্প করে আয়রন করতে বললো, কারণ এখনো মানে স্কুল খুলবে আরো 22 দিন বাকি। তো 22 দিনের মধ্যে অল্প অল্প করে আয়রন করতে বললো, যাতে করে আমার প্রেশার না পড়ে। তো এগুলো বললো, পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে এগুলো ধুয়ে ফেলাইলাম। তারপরে এখানে রান্নাঘরে চলে আসলাম, 10টা বাজে। তো রান্নাঘরে আইসা এখানে সব রকমের মশলা দিয়ে আদা রসুন দিয়ে তারপরে একটা লেবু রস করে দিছি, তারপরে একটু ফুড কালার দিছি, একটু তেল দিছি, এগুলো দিয়ে একটা মানে মশলার সস বানিয়ে নিলাম।
তো এই যে মুরগিও কাইটা লইছি, কাইটা নেওয়ার পরে এখানে কাঁচাই কাঁচাই নিয়েছি যাতে করে ভিতরের মশলাগুলো ঢোকে আর মুরগিটা ভিতরে মশলা ঢুকলে খাইতেও মজা লাগে। তারপর আমি এই যেগুলো সব কিছু মুরগির মাংস হচ্ছে এই মশলার সাথে মাখায় নিলাম, মাখাইয়া তারপরে এটাকে আমি রাইখা দিব 15 মিনিটের জন্য। তাইলে মশলাগুলো ভেতরে ভালোভাবে ঢুকবে, ঢোকার পরে হচ্ছে যখন আমি ফ্রাই করব তখন একদম ভাল লাগবে মাংসগুলো খেতে। তো এই জন্য আমি মাখাইয়া 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তারপরে এই যে হচ্ছে মুরগি যে ফ্রাই করে এয়ার ফ্রায়ার, তো এই ফ্রায়ারের ভিতরে আমি একটা মানে কাগজ বিছাই নিলাম। তো কাগজের উপরে এই যে একটা একটা করে পিস করে দিয়ে নিতেছি। এখানে 3 পিসের বেশি দেওয়া যায় না, কারণ ছোট তো এজন্য। তো 3 পিস আমি হচ্ছে থাইয়ের পিস দিয়ে নিচ্ছি যাতে করে থাইয়ের পিসগুলা একসাথে হয়ে যায়। এটা থাইয়ের পিসে আর কি একটু টাইম বেশি লাগে, আর লেগ পিসে একটু সময় কম লাগে। তো থাইয়ের পিসগুলো দিয়ে দিলাম। এখন এই যে উপরে আবার একটু সস দিয়ে দিতাছি যাতে করে ভিতরে মশলাগুলো আর একটু ভালোভাবে ঢুকে। যখন ফ্রাই ভিতরে সুইচটা অন করে দিব, যখন ফ্রাই হবে তখন হচ্ছে এই যে সসগুলো দিয়ে দিলাম যাতে করে আবার শুকনা না হয়ে যায়, একটু ভেজা ভেজা থাকে ফ্রাই করার পরেও। এখন আমি সুইচ অন করে দিব। প্রথমে দিব হচ্ছে আমি এই পাশ দিব হচ্ছে 20 মিনিট, তারপর আবার উল্টায়া দিব হচ্ছে 10 মিনিট, তাহলে হয়ে যাবে। তো এটা আমি এদিক দিয়ে ফ্রাই করতে করতে আবার হচ্ছে ওই দিক দিয়ে অন্য কাজ করলাম। তারপরে এই যে আবার 20 মিনিট পরে যখন বন্ধ হয়ে যায় তখন আমি আবার বের করলাম, বের করে উল্টায় দিলাম, উল্টায় আবার দিলাম 10 মিনিটের জন্য। এখানে হচ্ছে আমি যে ভাত হচ্ছে আধা সিদ্ধ করে রাখছি, মানে 80 ভাগ আমি রান্না করছি, 100 ভাগ পুরো রান্না করি নাই। তো এটা অনেকগুলো আবার আজকে হচ্ছে রান্না করব, উম, মাগ সরি মাগলুবা রান্না করব। তো এই জন্য মাগলুবার জন্য যে যে প্রসেসগুলো আমি এক এক করে দেখা দিতেছি কীভাবে মাগলুবা রান্না করে আরবিরা। তো এভাবে আমি গাজর, আলু, তারপরে বেগুন এগুলো গোল করে কেটে নিছি। নেওয়ার পরে মশলা কষাইয়া তারপরে এই যে আলু আর হচ্ছে গাজর একটু কষাই নিব, কারণ বেগুনটা পরে দিব। বেগুনটা কারণ তাড়াতাড়ি নরম হয়ে যায়, এই জন্য বেগুনটা আর একসাথে দেই নাই। আলুটা আগে, আলু আর গাজর একটু কিছুক্ষণ কষাইয়া তারপরে হচ্ছে এই যে বেগুন দিয়ে দিছি। এখন মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে হচ্ছে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, অল্প একটু পানি দিয়ে দিছি। একটু পানি লাগবে, নাহলে একদম শুকনো অবস্থায় দিলে যখন আমি দমে বসে রাখবো তখন পুইরা যেতে পারে। তো এইভাবে আমি 20 মিনিটের মতো দমে বসে রাখছিলাম। তো নিচে পানি শুকায় গেছে, আর রাখতে হবে না, নইলে পুইরা যাবে গা। আমি আবার একটু চামচ দিয়েই করে দেখতেছিলাম যে ভিতরে পানি আসলে কি শুকাইছে নাকি না আছে। পরে দেখলাম যে হালকা হালকা পানি আছে, তো ভাবলাম যে তাহলে এইভাবে আর দমে বসে রাখতে হবে না, আলু তো সিদ্ধ হয়ে গেছে, আলু গাজর। তাহলে এই যে চুলা জালটা একটু বাড়াই দিয়া তখন তাওয়াটা সরাই দিয়া তারপরে এই যে একটু নিচের পানিগুলো একটু শুকাই নেই, তাইলে হচ্ছে মানে ভালো হবে। তাহলে আর বেশি দেরি করতে হবে না, নইলে এইভাবে আবার দমে বসায় পানির জন্য, পানি যদি শুকায় রাখি তা শুকানোর জন্য যদি দমে বসে রাখি তাহলে মনে করেন আরও সময় লাগবে। আর এইদিকে 11:30 বাজে গেছে, এখন 12টা বাজলে আবার ওরা খাওয়া দাওয়া করে। এই জন্য আমি এবার একটু তাড়াতাড়ি করতেছিলাম যে আমার হাতে আর সময় নাই, যত তাড়াতাড়ি সম্ভব এটা নামায় নিয়ে যাই। তো এইভাবে আমি আরেক চুলায় দিলাম, দিয়া হচ্ছে বড় চুলায় যেটা মানে ওইটার ভিতরে দিয়ে একটু নিচে পানিগুলো শুকায় নিতেছিলাম। মোবাইলে হচ্ছে সমস্যা হয়েছিল, একটু একটু ভিডিও করি আবার দেখি ভিডিও একাই কাইটা যায়। এর জন্য আমি বারবার ক্যামেরার দিকে দেখতেছিলাম যে ভিডিও কি আসলে হইতেছে নাকি কাইটা গেছে। তারপরে আমি যখন ভাবলাম যে মোবাইলে মনে হয় কিছু একটা হয়েছে, তো টেনশনে পড়ে গেছিলাম যে ভিডিও করা যাইতেছে না কি হয়েছে। কয়েকবার ভিডিও অন কইরা কইরা ভিডিও বানাইতে গেছি, এখন দিয়ে ভিডিও অফ হয়ে গেছে একাই, মানে একটুখানি ভিডিও হইয়া 4-5 সেকেন্ড হইয়া হচ্ছে আবার বন্ধ হয়ে যায়। তো আমি তো টেনশনে পড়ে গেছিলাম যে কী করবো এখন, যদি মোবাইল নষ্ট হয়ে যায় তাহলে তো আর ভিডিও বানাইতে পারবো না, আবার মোবাইল ঠিক করতে হবে, না নতুন একটা কিনতে হবে। তো পরে হচ্ছে দেখি যে না, আমার হচ্ছে আপডেট আসছিল, এর জন্য হচ্ছে এই অবস্থা হয়েছে। তো আপডেটটা দিয়ে কমপ্লিট করার পরে এখন ঠিক আছে মোটামুটি।
তো এই যে বড় একটা সেনিয়ে নিয়ে নিলাম, এটার ভিতরে এখন এই যে ওইটা পাতিল ধরে ডাইলা দিমু। তো অবশ্যই দেখতে থাকেন যে আমি কি কি করি। বিদেশি লাইফটা হচ্ছে, প্রবাসী লাইফটা এরকমই, সকাল থেকে উঠে কাজ করো, আবার হচ্ছে রান্না বান্না করো, মানে প্রতিদিন একই কাজ। ওরা সবসময় টাইম মতো খাবার খায়, যেমন ধরেন প্রতিদিন 6:30 বাজে ওরা নাস্তা করে, প্রত্যেক দিন সেম টাইমে নাস্তা করবে, এক এক মিনিটও এদিক সেদিক যাবে না। আবার দুপুরে লাঞ্চ দেখেন 12টা থেকে 12:30টার মধ্যে লাঞ্চ কমপ্লিট করে ফেলে, প্রত্যেকটা দিন সেমভাবে ওরা লাঞ্চ করে। আবার রাতের খাবার মনে করেন 7টার মধ্যে সব খাওয়া দাওয়া কমপ্লিট, মানে ওদের টাইম মতো সব কিছু, মনে করেন আমাদের বাংলাদেশিদের মতো না, সকালেরটা দুপুরে খেলাম, দুপুরেরটা রাত্রে খাইলাম, এরকম না, ওরা টাইম মতো সব খাবার খায়। তো এইভাবে আমি হচ্ছে এই জন্য সব কিছু টাইম মতো করে রাখি, যাতে করে ওরা মানে কোনো জিনিসের জন্য আর অপেক্ষা না করে, যেটা চাওয়ার আগে যাতে পাওয়া যায়। এই জন্যই আমাকে ওরা এত বেশি ভালোবাসে, কারণ আমি টাইম মেনটেন করে চলতে পছন্দ করি। আমি টাইমের, মানে ওরা যে টাইমে খাবার খায় তার চেয়ে মনে করেন আধা ঘন্টা আগে আমি মানে রান্না করে কমপ্লিট করে রেখে বসে থাকবো, আমি হচ্ছে এরকমভাবে কাজ করি। এই জন্য আমাকে সবাই, ওরা অনেক ভালোবাসে, আমার ম্যাডাম অনেক আমাকে অনেক পছন্দ করে, অনেক করে ভালোবাসে। তো এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আর আলহামদুলিল্লাহ যে আমি এরকম একটা ম্যাডাম পাইছি। আর নিজের বাসার মতোই থাকি, আমার মানে আমি যে দেশ থেকে আসছি আমার মানে একটু খারাপ লাগে নাই যে এখানে অনেক বেশি প্যারা প্রেশার এরকম কিছু খারাপ লাগবে, এরকম কিছুই না। আলহামদুলিল্লাহ, আমার দেশেও যেমন ছিলাম এখানে এসে তেমন, মানে বাসার মতোই। শুধু একটা সমস্যা কি, যে ওইখানে ফ্যামিলির সাথে ছিলাম আর এখানে একা থাকি, এটাই হচ্ছে সমস্যা। তো যাই হোক, অনেক দিন ধরে থাকি প্রবাসে, তো এটা অভ্যাস হয়ে গেছে, একা একা থেকে অভ্যাস হয়ে গেছে, ওইটাকে আর কিছু মনে করি না এখন। এখন মানে যেটা ভাগ্যে আছে সেটা তো হবেই নাকি। এখন ভাগ্যকে তো আর কেউ বদলাতে পারে না, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ ভাগ্যকে বদলাতে পারে না। আর নিজেদেরও একটু পরিশ্রম করতে হয়, তার জন্য নিজের ভাগ্য বদলানোর জন্যই তো প্রবাসে আসা। তো সবাই দোয়া করবেন যাতে করে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারি, এমনকি আমি মনে মনে যেটা যেটা আশা করছি সেটা যেন আমি পূরণ করতে পারি। তারপরে এই যে আমার এই যে এতক্ষণ যেটা দেখলেন, এতক্ষণ করে যে পাতিল উল্টায় পাল্টায় কি করলাম, তো সেটার ভেতর থেকে হচ্ছে এই যে মাগলোবা বেরোইলো। তো এটাই হচ্ছে আরবিদের খাবার, মাগলোবা। ওরা সবসময় বেশি বেশি শুকনা খাবার খাইতে পছন্দ করে, মানে শুকনা শুকনা খাবার ওরা বেশি পছন্দ করে। আর আমাদের বাংলাদেশে মনে করেন ঝোল ছাড়া খাবার ওরা মানে খাইতে হচ্ছে ভাল লাগে না। শাক, তারপরে হচ্ছে ভাজি, যে কোনো কিছু করলে ডাল কিংবা ঝোলালা একটা তরকারি লাগবে আমাদের, কিন্তু না, ওরা শুকনা শুকনা খাবার বেশি পছন্দ করে। তো এখানে এই যে আমার মুরগিগুলাও হচ্ছে ফ্রাই করা হয়ে গেছিলো, তো এখন আমি এই যে এই ভাতের উপরে সুন্দর করে এক পিস করে সাজাই আর দিব। আমরা হচ্ছে প্রতিদিন 1.5টা করে মুরগি রান্না করি, একদিন মুরগি রান্না করি, একদিন মাছ রান্না করি, একদিন খাসির মাংস রান্না করি। তো এভাবেও মানে করি। আসলে মুরগির ফ্রাই করার পরে কালারটা কত সুন্দর আসছে দেখছেন? এখানে আমি একটু ফুড কালার দিছি, আর ফুড কালার দিলে কালারটা আরো সুন্দর আসে। এইজন্য এই কালার আসছে। আর যদি ফুড কালার না দিতাম তাহলে কালার কিন্তু এই কালার আসতো না, সাদা সাদা হইতো। তো এইজন্য আমি কালারিং এর জন্য একটু ফুড কালার দিছি, যাতে চোখের একটা সৌন্দর্য বলতে কথা আছে। চোখের সৌন্দর্যটাই হচ্ছে আসল। আপনি যেটাকে মানে দেখতে সুন্দর লাগবে সেটা কিন্তু আপনার কাছে খাইতেও ভাল লাগবে। তো এইজন্য আমি মানে চোখের সৌন্দর্যটাও হচ্ছে ফোকাস করি, আবার আ রান্না-বান্নার দিকেও আমি হচ্ছে বেশি, যখন আমি রান্না করব আমি মনোযোগ সহকারে রান্না করব, যাতে করে রান্না হচ্ছে ভালো হয়। তো আমি যাই কিছু রান্না করি হচ্ছে সবকিছুরই প্রশংসা পাই। তো এটাই হচ্ছে সবচেয়ে আমার বড় পাওয়া, যে আমি রান্না করে তাদেরকে সুন্দরভাবে আ খাওয়াইতে পারি। তারা প্রশংসা করে। এটাও আমার কাছে একটা ভালো লাগে। যাই হোক, রান্না-বান্না শেষ করে রান্নাঘরের সব কাজ শেষ করে হচ্ছে আমি আবার চলে আসলাম। তো এখানে আমি মেশিনে যে সকালে কাপড়-চোপড় দিছিলাম, এইদিকে আর আসি নাই। ভাবলাম যে রান্না-বান্না শেষ করেই তারপর কাপড়-চোপড়গুলা ধরি। তো এইজন্য মেশিনে কাপড়-চোপড় ধোয়া হয়ে গেছিল। আমি আবার এগুলা এখন রোদের মধ্যে মেলে দিতেছিলাম। বাহিরে প্রচণ্ড রোদ উঠছে আজকে। এজন্য মাথায় এভাবে কাপড় দিয়ে ঢাইকা-ঢুইকা রাখছি। নাইলে হচ্ছে সমস্যা হয় মুখে। মনে করেন যে রোদ আসে আর এমনি এমনি কালো মানুষ আরও কালো হয়ে যায়। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।